বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অন্যান্য যারা ফেসবুক লাইভ ক্লাস শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পাঠদান শুরু করছি। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি নবম অধ্যায় ত্রিগুণমিতির আলোচনা, তোমরা আলোচনা শুনেছ এরই মধ্যে একবার। আমাদের যেহেতু সিলেবাস শেষ, আমি একবার এটা একটু আলোচনা করে পরের ক্লাসগুলোতে আমরা সৃজনশীল প্র্যাকটিসে যাব। আমার মনে হলো একটু আলোচনা করব, আমার মনে হলো, তাই আমি আজকে এই অধ্যায়টা নিয়ে আসছি, একটু আলোচনা করব তোমাদের সামনে। একবার তোমরা করেছো অঙ্কগুলো, আমি অঙ্ক তেমন করাবো না আজকে। এই অধ্যায়টা এখানে অধ্যায় 9 দ্বিগুণমিতি লিখেছি আমি। এই অধ্যায় 9.1 এবং 9.2 আছে, তোমরা জানো। আমি একটু আলোচনায় যাই, তোমরা একটু খেয়াল করে শুনবে। এই ত্রিকোণমিতি, এই ব্যাপারটা তোমাদের এখানে বইয়ে বিস্তারিত লেখা আছে যে পরিমাপের বিভিন্ন ক্ষেত্রে, গণিতের বিভিন্ন জায়গায়, যেখানে দূরত্ব, উচ্চতা নির্ণয়, সমুদ্রের গভীরতা নির্ণয়, উঁচু টাওয়ারের উচ্চতা নির্ণয়, এসব নানান কাজে ত্রিকোণমিতিটা ব্যবহার করা হয়। গ্রিক শব্দ ট্রাইগোনোমিট্রি থেকে এই ত্রিকোণমিতি শব্দটা এসেছে। গ্রিক একটা শব্দ ট্রাইগোনোমিট্রি, ট্রাই অর্থ 3, গণ অর্থ দ্বার বা বাহু, আর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ করা। সে থেকে এসেছে ট্রাইগোনোমিট্রন, ট্রাইগোনোমিট্রি। ট্রাইগোনোমিট্রি মানে হলো 3 ধারের পরিমাপ, 3 বাহুর পরিমাপ। আমরা আলোচনায় গেলে দেখব, আমি একটা চিত্র এঁকেছি। এক্স ও জেড একটি কোণ, এইটা সূক্ষ্মকোণ। এক্স ও জেড একটি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণকে গ্রিসের লেটার, এগুলো গ্রিস দেশের গ্রিক শব্দ বলি, আমি গ্রিক লেটার বলি এগুলো। গ্রিক লেটার থিটা, থিটা, থিটা দ্বারা প্রকাশ করা হয়, থিটা। এই থিটা সূক্ষ্মকোণকে থিটা দিয়ে প্রকাশ করেছি। যদি আমি এখানে থিটা দিয়ে প্রকাশ না করতাম, তাহলে এক্স ও জেড এটাকে ও কোণ বলতাম, কিন্তু এই কোণটার নাম দিয়েছে এখন থিটা কোণ, তাই থিটা কোণ বলবো। তাই থিটা, এই থিটাটা একটা সূক্ষ্মকোণ। এই থিটা কিভাবে উৎপন্ন হয়েছে সেটা তোমাদের জানতে হবে, যেহেতু ত্রিকোণমিতি পড়ছো তোমরা। এই ও এক্স রশ্মি, আদিবিন্দু ও থেকে এই ও এক্স রশ্মি আদি অবস্থান ও এক্স থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের উল্টা দিকে ঘুরে এমন একটা, এখান থেকে ঘোরা শুরু করলো, ঘুরতে ঘুরতে এখন আসছে এই ও জেড অবস্থানে। কে আসছে এখানে? এ ও এক্স। তাহলে এক্স ও জেড ইকুয়াল থিটা কোণ উৎপন্ন করলো। এটার নাম ধনাত্মক সূক্ষ্মকোণ। আর ত্রিকোণমিতিতে এই ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে এই আলোচনা হবে। ঋণাত্মক কোণের অস্তিত্ব তোমাদের জেনারেল ম্যাথে নেই, হায়ার ম্যাথে আছে, জেনারেল ম্যাথে নেই। তাহলে আমাদের কি হবে? এই ও এক্স রশ্মিটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরবে, ঘুরে এক্স ও জেড থিটা কোণ উৎপন্ন করবে। আর সব সময় লম্বটা ডান পাশে থাকবে, সূক্ষ্মকোণটা বাম পাশে থাকবে। মনে রাখতে হবে এই জিনিসগুলো, সেন্সিটিভ জিনিস এগুলো না জানলে ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল জিনিস জানা হলো না। আচ্ছা, এখন আমি যে কাজটা করেছি সেটা হলো এই ও এক্স রশ্মির উপরে একটা বিন্দু পি নিয়েছি। পি বিন্দু থেকে পি এম ও এক্স এর উপর লম্ব এঁকেছি, পি এম ও এক্স এর উপর লম্ব এঁকেছি। ফলে এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা সমকোণ পি এম ও বা ও এম পি, এটা সমকোণ উৎপন্ন হয়েছে। ফলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ পি ও এম সমকোণী। সমকোণী কোণ পি ও এম ইকুয়াল থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ।
আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে দুটো সূক্ষ্মকোণ থাকবে, সমকোণ বাদে বাকি এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ। তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো, এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো, আর এই অতিভুজটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হয়। সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। সমকোণ সংলগ্ন বাহু দুটির একটিকে লম্ব বলি আর একটিকে ভূমি বলি। এর মধ্যে যেটা সূক্ষ্মকোণের সাথে থাকবে অতিভুজ এবং সূক্ষ্মকোণের সাথে যেটা, এটা হলো ভূমি। অতিভুজ এবং সূক্ষ্মকোণের সাথে যেটা থাকবে এটা তো অতিভুজ, আর বাকিটা ভূমি, আর এটা লম্ব। যদি তুমি সূক্ষ্মকোণটা এখানে দাও, যদি থিতাটা, আমি বলছিলাম সমকোণী ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে, তাহলে এই থিতাটা যদি এখানে দিই, আমি এখানে মনে করো থিতা না, আর এটা দিলাম আলফা, এই আলফা দিলাম, তাহলে আলফাটা যখন সূক্ষ্মকোণ তখন এটা হলো তোমার ভূমি, এটা হয়ে যাবে তখন লম্ব। যখন আলফাকে আমরা কোণ ধরবো তখন আমরা কি করব, এই পিএম কে লম্ব না ধরে ভূমি ধরতে হবে, আর ওএম কে বলছে সূক্ষ্মকোণ এবং অতিভুজ এর সাথে যেটা থাকে এটা হলো ভূমি। আর মনে রাখবা সূক্ষ্মকোণের বিপরীত দিকে লম্ব থাকে, সূক্ষ্মকোণের বিপরীত দিকে লম্ব থাকে। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস থাকে, কি কি? অতিভুজ, লম্ব আর ভূমি। অতিভুজ সবচেয়ে বড় বাহুটা হবে, সমকোণের বিপরীত দিকে থাকবে, আর সূক্ষ্মকোণ যেটাকে ধরবো তার উল্টা দিকে লম্ব হবে, তার মানে বাকিটা ভূমি হবে। এভাবে যদি তুমি মেজারমেন্ট করো তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীতটা লম্ব হবে, তার মানে ওএম এখন লম্ব হবে আর পিএমটা ভূমি হবে, যদি আমি ওইটাকে সূক্ষ্মকোণ ধরি। কিন্তু আমি একসাথে তো করতে পারবো না, আলাদা আলাদা করব। একটা করি, দেখো, পি ও এম ইকুয়াল থিটা সূক্ষ্মকোণ যদি ধরো, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু ত্রিগুণমিতির জন্ম হয়েছে। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিগুণমিতি হবে না। এখন ত্রিগুণমিতি পি ও এম সূক্ষ্মকোণ, সমকোণী ত্রিভুজে পি ও এম সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে এই ত্রিভুজের লম্বকে যদি অতিভুজ দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা এই থিতা কোণের সাইনের মান পাই। সাইন, কস, ট্যান, কট, স্যাক, কোসেক, এই ছয়টা ত্রিগুণমিতিক রেশিও, ত্রিগুণমিতিক অনুপাত। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ছয়টা অনুপাত পাবো। কয়টা? ছয়টা অনুপাত পাবো। ত্রিগুণমিতিক এই ফিগারটা থেকে আমরা ছয়টা অনুপাত পাবো। তিনটা বাহু আছে এখানে, তিনটা বাহুকে আমরা ছয়টা অনুপাতে ভাগ করতে পারবো। সেই ছয়টা অনুপাতের লম্বকে যখন আমরা অতিভুজ দ্বারা ভাগ করব, আবার ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করব, আবার লম্বকে ভূমি দ্বারা ভাগ করব, এই তিনটা। আবার উল্টা, অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করব, অতিভুজকে ভূমি দ্বারা ভাগ করব, ভূমিকে লম্ব দ্বারা ভাগ করব, এই তিনটার উল্টা আবার এই তিনটা, তার মানে পাইলাম ছয়টা। এই ছয়টার যখন আমরা লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করব তখন যে মানটা পাবো সেটা হলো সূক্ষ্মকোণের সাইনের মান। সাইনের জন্ম এভাবেই হয়েছে। সাইন কি জিনিস? সাইনটা এরকম লেখে SINE, সাইন। এই সাইন থেকে আমরা সংক্ষেপে লিখি সিন, SIN, সিন। আর এই থিতা কি? থিতাটা হলো সূক্ষ্মকোণ, এটা কোণের পরিমাণ নির্দেশ করে থিতা দিয়া। আসলে মূল জিনিস হলো এই সাইন। সাইন কিভাবে উৎপন্ন হয়েছে? এই সমকোণী ত্রিভুজের এই লম্বকে মানে পিএম কে যদি তুমি ভাগ করে দাও অতিভুজ দ্বারা, তাহলে যে মানটা পাওয়া যাবে এই মানটা হলো ওই ত্রিভুজের সূক্ষ্মকোণের সাইনের মান প্রকাশ করে। সূক্ষ্মকোণের সাইন মানে সূক্ষ্মকোণ যদি থিতা হয় তাহলে সাইন থিতার মান প্রকাশ করে PM/OP যেটা পাবো সেটাই। একইভাবে ভূমিকে যখন অতিভুজ দ্বারা ভাগ করা হবে তখন তুমি পাবা ওই cos থিতার মান। cos থিতা সমান cos থিতার জন্ম তাহলে কিভাবে? সমকোণী ত্রিভুজের ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানটা হলো ওই ত্রিভুজের সূক্ষ্মকোণের কসের মান। কোসাইন থেকে কস আসছে, কোসাইন। এই সাইন থেকে কো আগে যোগ করে দিলে হয় কোসাইন। আমি লিখছিলাম এটা SINE, সাইন, এটার আগে কো যোগ করে দিলে হয় কোসাইন। এই কোসাইন থেকে কস লিখি আমরা, কোসাইন থেকে কস লিখি সংক্ষেপে। তাহলে আমরা লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা সাইন থিটার মান পাই। আসলে আমরা পরিমুখস্থ এভাবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আসলে ব্যাপারটা এভাবে মুখস্থ না, এটা থেকে বরঞ্চ এটা আসছে, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা।
এভাবে আসছে। যাই হোক, যে কোনো একভাবে মনে রাখি আমরা, তাইলে হবে। আমি যেটা বলছিলাম তোমাদের, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে সাইন থিটা পাওয়া যায়, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে কস থিটা পাওয়া যায়। এখন মনে থাকবে কি করে, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে সাইন থিটা পাওয়া যায়। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা স্টুডেন্টদের মনে রাখার সুবিধার্থে একটা কথা বলে থাকি যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এই সাগরে মানে এস, লবণ মানে ল, হ্যাঁ, আর অনেক মানে অ, মানে হলো ওই সাইন। সাগর থেকে স আসছে, সাইন আসছে, সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তারপরে লিখি কবরে ভূত আছে, আসলে নাই, মিথ্যা কথা, জাস্ট এই ছন্দ আকারে মনে রাখার জন্য এসব কথা। কবরে ভূত আছে, আসলে তো কবরে ভূত নাই, কবর সবচেয়ে পবিত্র জায়গা। তাহলে কি হলো, এই কবর থেকে কস, ভূমি বাই অতিভুজ, এই দুইটাকে আমরা এইভাবে মনে রাখি, ভূমি অতিভুজ, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ। তাহলে সাইন থিটা কিভাবে পাওয়া যায়, লম্ব বাই অতিভুজ, কস থিটা কিভাবে পাওয়া যায়, ভূমি বাই অতিভুজ। এই দুইটাকে আমি একটু তোমাদের মনে করাই দিলাম, বাকিগুলো এমনিই পাওয়া যায়। এই সাইন থিটার মানকে যদি কস থিটার মান দ্বারা ভাগ করে দাও, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করে দাও, টেন থিটা পাওয়া যায়, মানে লম্ব বাই ভূমিটা পাওয়া যায়। কিভাবে কিভাবে পাওয়া যায় দেখো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে এটা উল্টে যাবে, উল্টে অতিভুজটা যাবে উপরে, ভূমিটা যাবে নিচে। এই অতিভুজ আবার এই অতিভুজের সাথে কাটা যাবে, ভূমিটা যাবে নিচে, লম্বটা থাকবে উপরে। তাহলে কি পাওয়া গেল, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি পাইলাম, লম্ব বাই ভূমি সমান কি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা পেয়ে গেলাম আমরা কি করে, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করে। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে ট্যান থিটাটা পেয়ে যাচ্ছি, ট্যান থিটা। এবার কট থিটাটা ট্যান থিটার ঠিক উল্টা, ট্যান থিটার ঠিক উল্টা। দেখো, ভূমিকে লম্ব দ্বারা ভাগ করেছে, তাহলে কট থিটার মানটা পাবো কি করলে, কট থিটা পাবো হলো কস থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করে, উল্টায় দিলাম আর কি, উল্টায় দিলে ট্যানটা কট হয়ে যায়। একইভাবে তুমি দেখো, সাইনের ঠিক উল্টাটা হলো কোসেক, আমি দাগ দিয়ে রেখেছি, এই সাইন, এই কোসেক, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কি সাইন আর কোসেককে উল্টা বলতে পারি, সাইন আর কোসেক হলো উল্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি অতিভুজ, এখানে অতিভুজ ভূমি, তাহলে কস আর সেক আবার উল্টা, কস আর সেক উল্টা, লম্ব ভূমি, ভূমি লম্ব, তাহলে টেন আর কট উল্টা। যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এটাকে যদি আমি গণিতের ভাষায় লিখি তাহলে এমন হয়, সাইনকে উল্টাইলে হয় 1 বাই সাইন থিটা। থিটা থাকলে থিটা দিবা, এ থাকলে এ দিবা, বিটা থাকলে বিটা দিবে, গামা থাকলে গামা, মানে এই সূক্ষ্মকোণটাকে তুমি যা দিয়ে প্রকাশ করবা এখানে সাইনের সাথে সেইটাই হবে। বলছি সাইনকে উল্টা করলে কুসেক হয়ে যায়, তাহলে সাইনকে উল্টা করলাম, 1 বাই সাইন হলো কি হয়ে যায়, কুসেক, কুসেক থিটা। তাহলে 1 বাই সাইন সমান কুসেক, এটা মনে রাখার দরকার নাই, শুধু লম্ব বাই অতিভুজ সমান সাইন আর অতিভুজ বাই লম্ব সমান কোসেক, এইটা মনে রাখলে হবে। আর এইটাও মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখলেই হবে সাইন আর কোসেক উল্টা, কস আর সেক উল্টা, কস আর সেক উল্টা, ট্যান আর কট উল্টা। এখন যদি সাইনেরটা মনে থাকে যে লম্ব বাই অতিভুজ, তাহলে তোমার কোসেকেরটা মনে থাকবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কজেরটা যদি মনে থাকে ভূমি বাই অতিভুজ, মনে করো কজেরটা মনে নাই যে কস সমান কি, ভূমি বাই অতিভুজ, না জানি কি জানি ছিল, মনে তো নাই। এটা তখন কি করবো আমরা, ওই যে কবরে ভূত, কবরে ভূত মানে ভূমি আগে, তারপরে অতিভুজ নিচে, ভূত আছে বা ভূত অনেক, এরকম যাই বলি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, ট্যান থিটা জন্ম হয়েছিল সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করে, এভাবে আমি পেয়েছিলাম, একটু আগে দেখিয়েছিলাম তোমাদের। সেই ট্যান থিটার মান পেলাম লম্ব বাই ভূমি, ট্যান থিটার আবার উল্টায় দিলে কট থিটা পাওয়া যায়, কট থিটার সময় ভূমি বাই লম্ব। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ছয়টাকে যখন তুমি শিখবা, নাম ছয়টা প্রথমে শিখবা, এরই মধ্যে তোমরা শিখে ফেলেছ, অঙ্ক করেছ, স্যাররা ক্লাস করেছে, বিভিন্ন সময় অঙ্ক করেছ। তারপর আমি একটু মনে করে করাই তোমাদের, সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা, এই ছয়টার নাম যখন মুখস্থ করবা,
ত্রিকোণমিতিক অনুপাত এই 6টা, তখন এই 6টাকে সিরিয়ালি মুখস্থ করবে তোমরা। কি কি? সাইন কস, টেন, সাইন কস টেন, কট সেক কোসেক, এভাবে মুখস্থ করবে করার সময়। সাইন কস টেন, কট সেক কোসেক, তাহলে তোমার সিরিয়ালটা মনে থাকবে, কোনটা কার উল্টা এটা বের করতে সুবিধা হবে। একদম ফার্স্টেরটা, লাস্টেরটা, 2 নম্বরটা, 4 নম্বরটা, 3 নম্বরটা, এদিক থেকে 3 নাম্বার, এদিকে 3 নাম্বার, 1 লাস্টেরটা, 2 দ্বিতীয়টা, নিচ থেকে দ্বিতীয়, ওই উপরে থেকে তৃতীয়, নিচ থেকে তৃতীয়, উপর থেকে তৃতীয়, একটা একটা উল্টা। আমরা যদি এই সূত্রগুলো এভাবে মনে রাখি, সাইনের উল্টা কোসেক, কজের উল্টা 1/cos থিটা সমান sec, SEC sec, তারপর tan এর উল্টা 1/tan সমান cot। একইভাবে এখানে এটাও করতে পারো, 1/cosec, কোসেকের উল্টা থিটা সমান sin, 1/cosec সমান sin, 1/sec সমান 1/sec থিটা সমান cos, এখান থেকে 1/cot থিটা সমান tan থিটা। যাই হোক না কেন, যাই করো না কেন, শুধু একটা জিনিস মনে রাখবা যে কে কার উল্টা। তাহলে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা সূত্র তোমাকে আর মনে মুখস্থ করতে হবে না। শুধু এই দুইটা এই জিনিসটা মনে রাখবা যে সাইন কোসেকের উল্টা, কস সেকের উল্টা, টেন আর কট তো উল্টা হবেই, বাকি দুইটা উল্টা। এই দুইটা জিনিস, সাইন কোসেকের উল্টা, কস সেকের উল্টা, এই দুইটা জিনিস যদি মনে রাখো, এই 14টা সূত্র তোমাকে আর মুখস্থ করতে হবে না। এই 14টা সূত্র আর তোমাকে মুখস্থ করতে হবে না। এখন তোমরা বুঝো এটা মনে রাখবে নাকি রাখবে না। দেখো, সাইন থিটা সমান লম্ব বাহু ত্রিভুজ, কস থিটা সমান ভূমি বাহু ত্রিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাহু ভূমি, এগুলো আমরা একটু আগেই তোমাদেরকে লিখে দেখালাম। আমি এখন আসবো কয়েকটা অঙ্ক করার জন্য কয়েকটা সূত্র প্রয়োজন হয় আরো, এই কয়েকটা সূত্রের প্রমাণ দেখাবো তোমাদের। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমরা জানি, কিন্তু সেটা কিভাবে 1, আমি একটু সূত্রগুলো প্রমাণ দেখাবো তোমাদের আজকে। মনে হচ্ছিল একটু ত্রিকোণমিতির আলোচনা করি, তাই আলোচনায় আনলাম। অঙ্ক তোমরা পারো, আমি আরেকটু আলোচনায় যাব যদি সময় পাই। দেখো, ত্রিভুজ POM সমকোণী, উপরে একবার লিখছি সমকোণী। সুতরাং আমি কি লিখতে পারবো? পিথাগোরাসের উপপাদ্য, সেই পিথাগোরাস, আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এইটা ও আমাদের ও এখানেই থাকো, একটু দূরে থাকো। POM সমকোণী ত্রিভুজে অতিভুজ কি? অতিভুজ OP। তাহলে আমরা পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে আমি 3টা সূত্র লিখেছি শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, 1টা 2টা 3টা। আমি এই 3টা সূত্র এইটা দিয়েই প্রমাণ করব। তার আগে বলেছিলাম যদি প্রমাণ এটা পরীক্ষায় আসে, মাঝে মধ্যে আসে, তখন তোমরা লিখবা, মনে করি এক্স ও জেড, কোণ এক্স ও জেড ইকুয়াল থিটা, ও এক্স রশ্মি আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের উল্টা দিকে ঘুরে ও জেড অবস্থানে পৌঁছে, ফলে এক্স ও জেড ইকুয়াল থিটা কোণ উৎপন্ন করে। ও জেড এর উপর পি একটি বিন্দু নেই, পি বিন্দু থেকে PM লম্ব অঙ্কন করি। বইয়ে আছে এগুলো, আমি আর লিখে দিলাম না, আমি জাস্ট প্রমাণটা তোমাদের দেখাচ্ছি। বলছি এই যে পিথাগোরাসের উপপাদ্যটা লিখলাম, এখানে 3টা জিনিস আছে তোমরা জানো। আছে হলো লম্ব, কি কি আছে? লম্ব, এখানে লম্ব হলো PM, ভূমি হলো তোমার OM, আর অতিভুজ কি? এখানে অতিভুজ হলো তোমার OP। এই 3টা জিনিসই আমি এখানে লিখছি, PM OM OP।
কিন্তু ওই যে এই পিথাগোরাসের উপপাদ্য যে স্কোয়ার হয় যে অঙ্কিত বর্গক্ষেত্র, যাই হোক, আমরা এই তিনটে সূত্র প্রমাণ করার জন্য একবার উভয় পক্ষকে অতিভুজ দিয়ে ভাগ করব, আবার উভয় পক্ষকে লম্ব দ্বারা ভাগ করব, আবার উভয় পক্ষকে ভূমি দ্বারা ভাগ করব। তাহলে আমাদের তিনটা সূত্র প্রমাণ হয়ে যাবে। কি বলছি আমি, এই 1 নম্বর সূত্রটা প্রমাণ করার জন্য আমি উভয় পক্ষকে ওই পাশটায় 1 বানাইতে চাই। এখানে কি বানাইতে চাই? 1। তাহলে ওপি স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করে দিই। ওপি স্কয়ার ভাগ ওপি স্কয়ার, ওএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার, পিএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার। এখানে 60 নোটে তুমি কি লিখবা? ওপি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে দ্বারা ভাগ করে এইটা লিখবা। তারপরে তোমরা দেখো এটাকে এরকম লেখা যায় কিনা, পিএম বাই ওপি তার হোল স্কয়ার, কারণ এটা তো একটা বাহু। পিএম স্কয়ার মানে পিএম এর উপর হোল স্কয়ার দেওয়া যায়, কারণ একটা বাহু এটা। তোমরা এতটুকু বুঝতে পারো, আমি জানি তোমরা বুঝো। ওএম বাই ওপি তার হোল স্কয়ার, আর এখানে হলো 1। পিএম বাই ওপি, পিএম বাই ওপি এটা কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কি হয়? সাইন থিটা। লম্ব বাই অতিভুজ কোণ থিটা, সাইন থিটা তার উপর হোল স্কয়ার, তারপরে কস থিটা তার উপরে হোল স্কয়ার সমান 1। তারপরে আমরা পাই থিটা তো সূক্ষ্ম কোণ, এটার উপরে স্কয়ার হয় না কখনো, তাহলে লিখবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই হলো তোমার 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। তারপরে আসবো আমরা এই 2 নম্বরটা প্রমাণ করার জন্য। একদম এই জায়গায় আসবো, আবার এখানেই আসবো। যেটাই প্রমাণ আসুক না কেন আমরা এখানেই আসবো। আমরা এই এক পাশে 2টা, আরেক পাশে 1 আছে এখানে, আর আমাদের এই পাশে আছে sec স্কয়ার, এখানে আছে 1 প্লাস tan স্কয়ার। তাহলে 1 প্লাস tan স্কয়ার সমান sec স্কয়ার। এই পাশে sec বানাইতে হবে। sec ছিল cos এর উল্টা, cos হলো ভূমি বাই অতিভুজ, cos হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমি বানাবো sec, sec হলো অতিভুজ বাই ভূমি হবে। ভূমি বাই অতিভুজ হলো cos, cos এর উল্টা sec, তাহলে অতিভুজ বাই ভূমি হবে। তাই অতিভুজ এটা আছে, আমরা ভাগ করব ভূমি দিয়া। কি দিয়ে? ভূমি দিয়া। তার মানে ওপি স্কয়ারকে এখন ভাগ করব ওএম স্কয়ার দিয়া। আমি একটু আগে ভাগ করেছিলাম উভয় পক্ষকে ওপি স্কয়ার দিয়ে, এখন ভাগ করতেছি কি দিয়ে? ওএম স্কয়ার দিয়ে। কেন ওএম স্কয়ার দিয়ে ভাগ করতেছি? sec স্কয়ার থিটা বানাবো আমি। এক পাশে sec স্কয়ার হবে, আরেক পাশে হবে 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে? ওএম স্কয়ার দিয়ে ভাগ করলেই এই পাশে sec স্কয়ারটা হয় অতিভুজ। এটা হলো কি? অতিভুজ বাই ভূমি হবে। তারপরে এখানে আমরা ওএম স্কয়ারকে ওএম স্কয়ার দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে ওএম স্কয়ার দিয়ে ভাগ করব, পিএম স্কয়ারকে ওএম স্কয়ার দিয়ে ভাগ করব। আমরা 60 নোটে লিখব উভয় পক্ষকে ওএম স্কয়ার দ্বারা ভাগ করে এইটা এটা কাটা যায়। এখানে থাকে পিএম বাই ওএম তার হোল স্কয়ার, পিএম বাই ওএম তার হোল স্কয়ার যোগ 1 সমান ওপি বাই ওএম তার হোল স্কয়ার। ধরো পিএম বাই ওএম, আমার চিত্রে পিএম কি? পিএম লম্ব, ওএম কি? ভূমি। লম্ব বাই ভূমি tan থিটা, লম্ব বাই ভূমি tan থিটা। তাহলে tan থিটা তার হোল স্কয়ার যোগ 1 সমান অতিভুজ বাই ভূমি sec থিটা, sec থিটা তার হোল স্কয়ার। তারপরে লাইনে লেখা যায় যে tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। দ্যাট মিন্স sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। সুতরাং sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই ছিল তোমার sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা প্রমাণ। আমরা পরেরটায় যাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এখন আমি কি করব। লম্ব দিয়ে ভাগ করেছি, ভূমি দিয়ে ভাগ করে, অতিভুজ দ্বারা ভাগ করেছি, ভূমি দ্বারা ভাগ করেছি। এখন লম্ব দ্বারা ভাগ করব। কেন লম্ব দ্বারা ভাগ করব? পি স্কয়ার কে পিএম স্কয়ার দ্বারা ভাগ করব কেন? কারণ আমার এখানে কোসেক আছে। কোসেক সমান কি? কোসেক সাইনের উল্টা। সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এখন হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, লম্ব দিয়ে ভাগ করতে হবে। আর ওএম স্কয়ার কেও লম্ব দ্বারা ভাগ করতে হবে, পিএম স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আর পিএম স্কয়ার কেও পিএম স্কয়ার দ্বারা
ভাগ করতে হবে, 60 নোটে লিখতে হবে উভয় পক্ষকে pm স্কয়ার দ্বারা ভাগ করে আমি তোমাদের বলেছিলাম যে একবার ওপি স্কয়ার দিয়ে ভাগ করব, একবার ওএম স্কয়ার দিয়ে ভাগ করব, আবার পিএম স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে তিনটা সূত্রই পেয়ে যাব। এখানে এটা কাটা গেলে 1 হয় প্লাস ওএম বাই পিএম তার হোল স্কয়ার যোগ ওপি বাই সমান ওপি বাই পিএম তার হোল স্কয়ার। এখানে হলো তোমার এই পাশে হলো কোসেক স্কয়ার থিটা, আর এই পাশে হলো 1 প্লাস এই যে ভূমি বাই লম্ব, তাহলে কট থিটা, তাহলে কট স্কয়ার থিটা। এই হলো তোমার এইটার প্রমাণ। আমরা বুঝতে পারলাম এগুলো যে তিনটা সূত্র আমি এখানে প্রমাণ করে তোমাদের দেখিয়েছি। বইয়ের অঙ্ক তোমাদের পড়িয়েছে আগে, যে স্যার তোমাদের ক্লাস করাতো সেই স্যার তোমাদের পড়িয়েছে আমি জানি। আমি 9.2 এর একটু আলোচনা দিয়ে দেখি কতটুকু কি করা যায়। 9.2 এর এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই পাঁচটা ত্রিকোণমিতিক যে সাইন কস টেন আছে না, সাইন কস টেন কট সেক কোসেক, এই পাঁচটা সাইন 0 ডিগ্রি একটা মান আছে, সাইন 30 ডিগ্রি একটা মান আছে, সাইন 45 ডিগ্রি একটা মান আছে, সাইন 60 ডিগ্রি একটা মান আছে, সাইন 90 ডিগ্রি একটা মান আছে। তাই সাইনের মান কয়টা? পাঁচটা। সাইনের মান কয়টা? পাঁচটা। কজের মান পাঁচটা, টেনের মান পাঁচটা, এভাবে এই 6টার 5টা করে মান আছে, মোট মান 30টা। এই সাইনের 5টা মান বের করতে পারলে বাকিগুলো তোমাকে বের করার কোনো দরকার নাই। আমি যে সূত্র তোমাদেরকে একে শিখিয়েছি 9.1-এ, একটু আগে যে কথাগুলো বললাম কে কার উল্টা, এভাবে দিয়ে তোমরা বাকি মানগুলো পেয়ে যেতে পারো, শুধু সাইনের 5টা মান জানলে পরে। আমি তোমাদের সাইনের 5টা মান বের করার টেকনিক শিখিয়ে দিচ্ছি। মনে করো সাইনের 5টাও জানো না, এখানে গিয়ে 30টা মানকে আমরা মুখস্থ রাখবো? বলো স্যার ক্যালকুলেটার তো আসে, ক্যালকুলেটার অনেক সময় উল্টা পাল্টা আসে, ভগ্নাংশ আকারে আসে, আর ক্যালকুলেটারে আসবে কেন? তোমাদের তো ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, মুখস্থ থাকতে হবে সবগুলো। দেখো আমি সাইনের 5টা মান তোমাদের প্রথমে মানগুলো তোমাদেরকে জানাচ্ছি। সাইনের 5টা মান কি? সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। মানে 0 থেকে 1-এর ভিতরে মান। এটা হলো 0.5, এটা হলো 0.73, এটা হলো 0.8, আর এটা হলো 1। তার মানে আস্তে আস্তে 0 থেকে বাড়তে বাড়তে 1 পর্যন্ত গেছে সাইনের 5টা মান। স্যার এই 5টাকে আপনি মুখস্থ করছেন? অনেকটা মুখস্থর মতো হয়ে গেছে, কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে না। আমি তোমাদের এই 5টা মান বের করার একটা টেকনিক দেখাই দিই। কার মান বের করবো আমরা? সাইনের 5টা মান। সাইনের 5টা মান বের করব। সাইন 0 ডিগ্রি মান বের করব, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কারণে আমরা কি করব? 5টা সংখ্যা লিখব 0 থেকে শুরু করে। 0, 1, 2, 3, 4। কয়টা হইলো? 1, 2, 3, 4, 5টা। কারণ আমার মান লাগবে 5টা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হইলো 90 ডিগ্রি। এই 5টা মানের জন্য আমি 5টা সংখ্যা লিখলাম। 0, 1, 2, 3, 4। আমরা কি করব এখন? এই প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দেব। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলাম, তারপরে রুট চিহ্ন দিয়ে দেব সবগুলোতে, রুট। এই তোমার 5টা মান বের হয়ে গেল। এখন ক্যালকুলেশন করে দেখো, 0-কে যদি 4 দ্বারা ভাগ করো 0-ই হয়, আর এই 1-কে যদি রুট দাও 1-ই হয়, 4-কে যদি রুট দাও 2 হয়। আর এটা কাটা যায়, দেখো আগে 2, তাহলে উপরে 1 নিচে 2। এবার রুট দাও, 1-এর মধ্যে রুট দিলে 1-ই হয়, 2-এর মধ্যে রুট দিলে √2 হয়। এটা 3, এটা 4, কাটাকাটি যায় না ভিতরে, তাহলে রুট দাও। 3-এর মধ্যে রুট দিলে রুট হয়, আর 4-এর মধ্যে রুট দিলে 2 হয়। এটা কাটা যায় 1, 1-এর রুট করলে 1-ই হয়। এই হলো সাইনের 5টা মান। সাইনের 0, 1/2, 1/√2, √3/2, 1। এইবার এই যে সাইনের যে 5টা মান পাইলা, এটাকে উল্টা দিক থেকে লিখলে কজের 5টা মান পাওয়া যাবে। কজের 5টা মান এটা লিখবা আগে 1,
তারপরে লিখবে এইটা 2 নম্বরটা, এটা 1 নম্বরটা লিখবে এখানে, 2 নম্বরটা লিখবে এখানে উল্টা দিক থেকে, আর এইটা তো মাঝখানেই থাকবে, আর এটা লিখবে এখানে, আর এইটা লিখবে এখানে। এই হলো কজের 5টা মান। সাইনের যে মানটা 45 ডিগ্রিতে, কজ 45 কারণ এটা মাঝামাঝি, আর সাইনের যে মানটা 60 ডিগ্রিতে, কজের সেই মানটা 30 ডিগ্রিতে, কজের যে মানটা 30 ডিগ্রিতে, সাইনের সেই মানটা 60 ডিগ্রিতে, যে মানটা 0 ডিগ্রিতে 90 ডিগ্রিতে। এবার গেল তোমার সাইন আর কজ। এবার ট্যান কিভাবে বের করব? ট্যান বের করব, এই সাইনকে মনে মনে কজ দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ, 0 কে 1 দ্বারা ভাগ করলে 0ই হয়, এটাকে এটা দিয়ে ভাগ যদি করো তাহলে এই 2 এ কাটা যায়, উপরে 1 থাকে নিচে √3, তাহলে 1/√3। এটাকে এটা দিয়ে ভাগ, এটা কাটা যায় থাকে 1, এটাকে এটা দিয়ে ভাগ, নিচে 2 এর নিচে 2 কাটা যাবে, থাকবে √3, নিচে 1 লিখলাম না। এটাকে এটা দিয়ে ভাগ, 1 কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। এবার আবার tan এর পরে cot বের করবা তুমি, কটের যে 5টা মান হবে, tan এর মানের উল্টা দিক থেকে লিখে আসবা। এই অসংজ্ঞায়িত আগে লিখবা, অসংজ্ঞায়িত, তারপরে লিখবা √3, তারপরে লিখবা 1, তারপরে লিখবা 1/√3, তারপরে লিখবা 0, অথবা এটাকে উল্টায় দিয়ে লিখলেও হয়। 0 কে উল্টাইলে অসংজ্ঞায়িত হয়, 1/√3 কে উল্টাইলে √3 হয়, 1 কে উল্টাইলে 1ই হয়, আর এটাকে উল্টাইলে নিচের 1 উপরে যায়, 1/√3 হয়, অসংজ্ঞায়িত উল্টাইলে 0 হয়। এভাবেও তুমি করতে পারো। তারপরে আর আছে আমার sec হলো cos এর উল্টা। সেই জিনিসগুলোই তোমার একটু আগে আমি বলে আসছিলাম যে কে কার উল্টা, এটা মনে রাখলে অনেক সুবিধা। এই cos আর sec উল্টা, তাহলে এই 1 কে উল্টায় দাও 1ই হয়, এটাকে উল্টায় দাও তাহলে কি হয় 2/√3 হয়, এটাকে উল্টায় দাও √2 হয়, এটাকে উল্টায় দাও 2 হয়, এটাকে উল্টায় দাও অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা এই মানগুলো এভাবে পেয়ে যাই। sec, তারপর হলো তোমার cosec আবার কার উল্টা জানো? সাইনের। 0 কে উল্টায় দাও, এটা উল্টায় দিবা, নিচেটা উপরেটা নিচে একটা 1 আছে, গেলে কি হয় অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত, নিচে শূন্য চলে আসবে তাই অসংজ্ঞায়িত। আর এটাকে উল্টাও 2 হয়, এটাকে উল্টাও √2 হয়, এটাকে উল্টাও 2/√3 হয়, আর এটাকে উল্টাও 1ই হয়। এই হলো তোমার 30টা মান বের করে দেখাইলাম। ক্লাস তো সময় তো বসে থাকে না, সময় চলে যায়, তাই সময় চলে গেল। আমরা 3টা সূত্রের প্রমাণ শিখলাম, আর 9.1 অধ্যায় থেকে ত্রিকোণমিতির প্রাথমিক ধারণাগুলো, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টার 24টা সূত্র উল্টাইলে পাল্টাইলে হয়, এগুলো জানলাম। তারপরে এদের মধ্যে সম্পর্ক শিখলাম। তারপরে এখানে যে সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 30টা মান আছে, এগুলো সম্বন্ধে একটু ধারণা নিলাম। আমি যদি নেক্সট ক্লাস তোমাদের সাথে পাই, আমি আবারও ত্রিকোণমিতি নিয়ে আসবো তোমাদের সামনে। তারপরে আমরা এই যদি তোমাদের কিছু প্রয়োজন থাকে, আমি যদি তোমাদের কাছ থেকে এমন কিছু মেসেজ পাই, তাহলে ওই অধ্যায়গুলো আবার একটু রিভিশনে যাব। আদারওয়াইজ আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো 1টা 2টা করে প্রতিদিন। আর আমার মনে হয় তোমাদের কিছু কিছু অধ্যায় রিভিশন করাইলে ভালো হবে, এটা আমার ধারণা। তোমরা যদি আমার সাথে কেউ ইনভলভ থাকো বা আমার ফেসবুকে কমেন্টস লিখতে পারো, বা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে আমাকে জানাইলে পরে যে এই অধ্যায়টা আবার রিভিশন করলে ভালো হয়, আমি এভাবে করতে চেষ্টা করব। সবাই ভালো থাকো। আজকের ক্লাসে SW হলো তোমরা এগুলো ত্রিকোণমিতি আগে যা করেছিলা এগুলো আবার একটু রিভিশন করবে, এটাই তোমাদের SW ত্রিকোণমিতি রিভিশন। SW হলো ত্রিকোণমিতি রিভিশন, ত্রিকোণমিতি রিভিশন। আমি নেক্সট ক্লাসে, যদি ক্লাস আবার নেক্সট ক্লাস পর্যন্ত থাকে আর কি, আমি আবারও ত্রিকোণমিতি নিয়ে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।